দাসের ঠেকানো। স্কুলের ছুটির দিন। স্কুলের পরেই ছাত্র সমিতির অধিবেশন হবে, তাতে ছেলেরা মিলে অভিনয় করবে। দাসুর ভারী ইচ্ছে ছিল সেও একটা কিছু অভিনয় করে। একে ওকে দিয়ে অনেক সুপারিশ করিয়েছিল, কিন্তু আমরা সবাই কোমর বেঁধে বললাম সে কিছুতেই হবে না। সেই তো গতবার যখন আমাদের অভিনয় হয়েছিল, তাতে দাস সেনাপতি সেজেছিল। সেবার সে অভিনয়টা একেবারে মাটি করে দিয়েছিল। যখন ত্রিচুরের গুপ্তচর সেনাপতির সঙ্গে ঝগড়া করে তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে বলল, সাহস থাকলে তবে খোল তলোয়ার। দাসের তখন তবে আল সম্মুখ সমরে বলে তখনই তলোয়ার খুলবার কথা, কিন্তু দাসুটা আনাড়ির মতো টানাটানি করতে গিয়ে তলোয়ার তো খুলতেই পারলো না। মাঝখান থেকে ঘাবড়ে গিয়ে কথাগুলো বলতে ভুলে গেল। তাই দেখে গুপ্তচর আবার খোল তলোয়ার বলে হুঙ্কার দিয়ে উঠল। দাসুটা এমনই বোকা যে আমি দাঁড়া দেখছি সব বকলো সাক্ষী গেছে বলে চেঁচিয়ে তাকে এক ধমক দিয়ে উঠলো। ভাগ্যিস আমি তাড়াতাড়ি তলোয়ার খুলে দিলাম, তা না হলে ওইখানেই অভিনয় বন্ধ হয়ে যেত। তারপর শেষের দিকে রাজা যখন জিজ্ঞাসা করলেন, কি বা চাহ পুরস্কার কহ সেনাপতি, তখন দাসের বলবার কথা ছিল, নিত্যকাল থাকে যেন রাজপথে মতো। কিন্তু দাসুটা তা না বলে তারপরে আর একটা লাইন আরম্ভ করে হঠাৎ জিভ কেটে ওই ভুলে গিয়েছিলাম বলে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি পটমট করে তাকাতে সে তার নিজেকে সামনে নিয়ে ঠিক লাইনটা আরম্ভ করলো। তাই এবারে তার নাম হবে আমরা জোর করে বলে উঠলাম, না সে কিছুতেই হবে না। বিশু বলল, দাসু অ্যাক্টিং করবে, তাহলেই ঠিক ঠিক। ক্যাপা বলল, তাছাড়া একটু ভজমালিকে ডেকে আনলেই হয়। দাসু বিছানা প্রথমে খুব মিনতি করবে, তারপর চটে উঠলো, তারপর কেমন মুশড়ে গিয়ে মুখখানি করে বসে রইল। যে কয়দিন আমাদের তালিম চলছিল, দাসু রোজ এসে চুক্তি করে হলের এক কোনায় বসে আমাদের অভিনয় শুনত। ছুটির কয়েকদিন আগে থেকে দেখি ফোর্থ ক্লাসের ছোট বনসার সঙ্গে দাসুর ভারী ভাব হয়ে গেছে। বনসা ছেলে মানুষ, কিন্তু সে চমৎকার আবৃত্তি করতে পারে, তাই তাকে দেবদূতে পাঠা দেওয়া হয়েছে। দাসু রোজ তাকে নানা রকম খাবার এনে খাওয়ায়, রঙিন পেন্সিল আর ছবির বই এনে দেয়, আর বলে যে ছুটির দিন তাকে একটা ফুটবল কিনে দেবে। হঠাৎ কনসার উপর দাসুর এতখানি টান হবার কোনো কারণ আমরা বুঝতে পারলাম না। কেবল দেখতে পেলাম বনসাটা খেলনা আর খাবার পেয়ে ঘুমে দাসুর আর একজন পরম ভক্ত হয়ে উঠতে লাগলো। ছুটির দিনে আমরা যখন অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছি, তখন আসল ব্যাপারটা বুঝতে পারা গেল। আড়াইটে বাজতে না বাজতেই দেখা গেল দাসু ভাইয়া সাজঘর থেকে পোশাক পরতে আরম্ভ করেছে। আমরা জিজ্ঞেস করলাম, কি রে তুই এখানে কি করছিস? দাসু বলল, বাহ পোশাক পরবো না? আমি বললাম, পোশাক পরবি কি রে, তুই তো আর অ্যাক্টিং করবি না। দাসু বলল, বাহ খুব তো খবর রাখো, আজকে দেবদূত সাথে কে জানো? শুনে হঠাৎ আমাদের মনে কেমন একটা খটকা লাগলো। আমি বললাম, কেন বনসার কি হলো? দাসু বলল, কি হয়েছে তা বনসাকে জিজ্ঞেস করলেই পারো। তখন চেয়ে দেখি সবাই এসেছে, কেবল বনসাই আসেনি। অমনি রামপদ, বিশু আর আমি ছুটে বেরোলাম বনসার খোঁজে। সারা স্কুল খুঁজে শেষটায় টিফিন ঘরের পিছনে হতভাগাকে খুঁজে পাওয়া গেল। সে আমাদের দেখে পালাবার চেষ্টা করছিল, কিন্তু আমরা তাকে চট করে গ্রেফতার করে টেনে নিয়ে চললাম। বনসা কাঁদতে লাগলো, না আমি কখনো অ্যাক্টিং করবো না, তাহলে দাসুদা আমাকে ফুটবল দেবে না। আমরা তবু তাকে হিচড়ে টেনে নিয়ে যাচ্ছি। এমন সময় অঙ্কের মাস্টার হরিবাবু সেখানে এসে উপস্থিত। তিনি আমাদের দেখে ভয়ঙ্কর চোখ লাল করে ধমক দিয়ে উঠলেন, তিনটে ধারি ছেলে মেয়ে ওই 25 ছেলেটার পিছনে লেগেছিস, তোদের লজ্জাও করে না? বলেই আমাকে আর বিশুকে এক একটি চড় মেরে আর রামপদের কান মলে দিয়ে হন হন করে চলে গেলেন। এই সুযোগে হাতছাড়া হয়ে গণেশচন্দ্র আবার চম্পট দিল। আমরাও অপমানটা হজম করে ফিরে এলাম।
এসে দেখি রাসুর সঙ্গে রাখালের মহা ঝগড়া লেগে গেছে। রাখাল বলছে, তোকে আজ কিছুতেই দেবদূত সাজতে দেওয়া হবে না। দাশু বলছে, বেশ তো, তাহলে আর কেউ দেবদূত সাজুক, আমি রাজা কিংবা মন্ত্রী সাজি, 5-6টা পাঠ আমার মুখস্থ হয়ে আছে। এমন সময় আমরা এসে খবর দিলাম যে কনসাকে কিছুতেই রাজি করানো যাবে না। তখন অনেক তর্ক বিতর্ক ঝগড়াঝাটির পর স্থির হলো যে দাশুকে আর হাঁটিয়ে কাজ নেই, তাকেই দেবদূত সাজতে দেওয়া হবে। শুনে দাশু খুব খুশি হলো আর আমাদের শাসিয়ে রাখলো যে আবার যদি তোরা কেউ গোলমাল করিস তাহলে কিন্তু গতবারের মতো সব ভণ্ডুল করে দেবো। তারপর অভিনয় আরম্ভ হলো। প্রথম দৃশ্যে দাশু বিশেষ কিছু গোলমাল করেনি, খালি স্টেজের সামনে একবার পানের পিক ফেলেছিল। কিন্তু তৃতীয় দৃশ্যে এসে সে একটু বাড়াবাড়ি আরম্ভ করলো। এক জায়গায় তার খালি বলবার কথা, দেবতা বিমুখ হলে মানুষ কি পারে, কিন্তু সে এই কথাটুকুর আগে ওর থেকে আরো 4-5 লাইন জুড়ে দিল। আমি তাই নিয়ে আপত্তি করেছিলাম, কিন্তু দাশু বলল, তোমরা যে লম্বা বক্তৃতা করো সে বেলা দোষ হয় না, আমি দুটো কথা বেশি বললেই যত দোষ। এও সহ্য করা যেত, কিন্তু শেষ দৃশ্যের সময় তার মোটেই আসবার কথা না, তা জেনেও সে স্টেজে আসার জন্য জেদ করে বসলো। আমরা অনেক কষ্টে অনেক ওয়াজ করে তাকে বুঝিয়ে দিলাম যে শেষ দৃশ্যে দেবদূত আসতেই পারে না, কারণ তার আগের দৃশ্যেই আছে যে দেবদূত বিদায় নিয়ে স্বর্গে চলে গেলেন। শেষ দৃশ্যেও আছে যে মন্ত্রী রাজাকে সংবাদ দিচ্ছে যে দেবদূত মহারাজকে আশীর্বাদ করে স্বর্গপুরীতে প্রস্থান করেছে। দাশু অগত্যা তার জেদ ছাড়লো বটে, কিন্তু বেশ বোঝা গেল মনে মনে সে একটুও খুশি হয়নি। শেষ দৃশ্যের অভিনয় আরম্ভ হলো। প্রথম খানিকটা অভিনয়ের পর মন্ত্রী এসে সভায় হাজির হলেন। এ কথা সে কথা পর তিনি রাজাকে সংবাদ দিলেন, বারবার মহারাজে আশীষ করিয়া দেবদূত গেল চলি স্বর্গ অভিমুখে। বলতে বলতে হঠাৎ এরকম বাধা পেয়ে মন্ত্রী তার বক্তৃতার খেই হারিয়ে ফেলল। আমরা সকলে কিরকম যেন ঘাবড়িয়ে গেলাম। অভিনয় হঠাৎ বন্ধ হবার জোগাড় হয়ে এলো। তাই দেখে দাশু সরদারি করে মন্ত্রীকে বলল, বলে যাও কি বলতেছিলে। তাতে মন্ত্রী আরো কেমন ঘাবড়িয়ে গেল। রাখাল প্রতিহারী সেজেছিল। দাশুকে ঠিক যেন বলবার জন্য যেই একটু এগিয়ে গেছে, অমনি দাশু চেয়েছিল জোর করে ঠেকাতে আমারে এই হতভাগা বলে এক চাঁটি মেরে তার মাথার পাগড়ি ফেলে দিল। ফেলে দিয়েই সে রাজার শেষ বক্তৃতাটা, এ রাজ্যতে নাহি রবে হিংসা অত্যাচার, নাহি রবে দারিদ্র যাতনা ইত্যাদি নিজেই গড়গড় করে বলে দিয়ে যাও সবাই নিজে নিজে কাজে বলে অভিনয় শেষ করে দিল। আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হাঁ করে তাকিয়ে রইলাম। ওদিকে ঢং করে ঘন্টা বেজে উঠতে আর ছুট করে পর্দাও নেমে গেল। আমরা সব রেগে মেগে লাল হয়ে দাশুকে তেড়ে বললাম, হতভাগা, দেখ দেখ সব মাটি করলি, অর্ধেক কথাই বলা হলো না। দাশু বলল, বাহ, তোমরা কেউ কিছু বলছো না দেখেই তো আমি তাড়াতাড়ি যা মনে ছিল সেইগুলো সব বলে দিলাম, তা না হলে তো আরো সব মাটি হয়ে যেত। আমি বললাম, তুই কেন মাঝখানে এসে গোল বাঁধিয়ে দিলি, তাই তো সব ভুলিয়ে গেল। দাশু বলল, রাখাল কেন বলেছিল যে আমায় জোর করে আটকিয়ে রাখবে, তাছাড়া তোমরা কেন আমায় গোড়া থেকে নিতে যাচ্ছিলে না আর ঠাট্টা করছিলে, আর রামপদ কেন বারবার আমার দিকে কটমট করে তাকাচ্ছিল। রামপদ বলল, ওকে ধরে 2-4 ঘা লাগিয়ে দে। দাশু বলল, লাগাও না, দেখবে আমি এক্ষুনি চেঁচিয়ে সকলকে হাজির করি কিনা।